সোশ্যাল মিডিয়া থেকে একটু সরে আসা বা যাকে এখন বেশ চালু কথায় বলে ডিজিটাল ডিটক্স, এই ব্যাপারটা নিয়ে আজ আমরা একটু কথা বলবো। হ্যাঁ, মানে বিষয়টাতে কিন্তু অনেকেরই আগ্রহ আছে। ঠিক, আমাদের কাছে বেশ কিছু রিসার্চ পেপার আছে, কিছু এক্সপার্ট ওপিনিয়ন, আবার কিছু বাস্তব অভিজ্ঞতাও। তো এই সব মিলিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করব। মানে আমাদের লক্ষ্যটা হলো এর ভেতরটা দেখা। এটা কি সত্যি মানসিক স্বাস্থ্যের জন্য ভালো, নাকি জাস্ট একটা ট্রেন্ড চলছে? একদম, কারণ আমরা দেখব ডেটা কি বলছে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটা বড় গবেষণা আছে, রয়্যাল সোসাইটি ফর পাবলিক হেলথ ইউকের কিছু পর্যবেক্ষণ আছে। ক্লিভল্যান্ড ক্লিনিকের মতামতও আমরা দেখব, মানে উপকারিতাগুলো কি কি, আবার এটা করতে গেলে চ্যালেঞ্জই বা কি আসে, সবটাই। ঠিক, কারণ দেখুন, অনেকের কাছেই তো এটা খুব কঠিন মনে হয়। মানে ফেসবুক, ইনস্টাগ্রাম ছাড়া একটা দিন ভাবাই যায় না হয়তো। হ্যাঁ, ওই যে মনে হয় যেন কি সব মিস করে ফেলছি। ঠিক, কিন্তু আবার উল্টো দিকে এই যে সারাক্ষণ কানেক্টেড থাকা, এটাও তো একটা ক্লান্তি আনে, তাই না? অবশ্যই একটা বার্নআউট চলে আসে। তো গবেষণা কি বলছে, আসলেই কি এগুলো থেকে দূরে গেলে মনটা ভালো থাকে, উদ্বেগ কমে? চলুন এগুলো নিয়েই শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই তাহলে ওই স্ট্যানফোর্ডের গবেষণাটার কথা বলি। হ্যাঁ হ্যাঁ, ওটা তো বেশ বড় স্কেলে করা, তাই না? একদম, মানে কোনো ছোট স্যাম্পল নয়, প্রায় ৩৫,০০০ মানুষের ওপর করা। এর ফাইন্ডিংসগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং। কি পাওয়া গেছে মূলত? মূল ব্যাপারটা হলো, যারা ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্ম থেকে টানা ৫ সপ্তাহ, মানে একটা লম্বা সময় কিন্তু। 5 সপ্তাহ, হ্যাঁ বেশ লম্বা সময়। হ্যাঁ, তো এই ৫ সপ্তাহ যারা দূরে ছিলেন, তাদের মধ্যে মানে সামগ্রিক যে সুখের অনুভূতি বা জীবন নিয়ে সন্তুষ্টি, সেটা বেশ খানিকটা বেড়েছে। বাহ। আর শুধু তাই নয়, তাদের মধ্যে অ্যাংজাইটি বা ডিপ্রেশনের যে লক্ষণগুলো, সেগুলোও কমেছে দেখা গেছে। আচ্ছা, তার মানে সরাসরি একটা পজিটিভ প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যের উপর। এই 5 সপ্তাহের সময়সীমাটা জরুরি মনে হচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে প্রভাবটা জমতে একটু সময় নেয়। আচ্ছা, এই গবেষণায় কি এমন কিছু ছিল যে কাদের উপর প্রভাবটা বেশি? মানে বয়স বা লিঙ্গ, এরকম কিছু? হ্যাঁ, ওটা একটা বেশ মজার জিনিস। দেখা গেছে ৩৫ বছরের বেশি বয়সী যারা, আর বিশেষ করে তরুণ মহিলা, এদের ক্ষেত্রে উপকারটা তুলনামূলকভাবে বেশি হয়েছে। তাই নাকি? এটা তো একটু অন্যরকম শোনালো। আমার ধারণা ছিল হয়তো ইয়ং জেনারেশন যারা বেশি ব্যবহার করে তারাই বেশি লাভ পাবে। হ্যাঁ, সাধারণ ধারণা সেটাই, কিন্তু ডেটা বলছে গল্পটা একটু অন্যরকম। হয়তো কারণগুলোও ভিন্ন। যেমন তরুণ মহিলাদের ক্ষেত্রে ওই সোশ্যাল মিডিয়ার যে তুলনা করার সংস্কৃতি বা সৌন্দর্যের স্ট্যান্ডার্ড নিয়ে চাপ। হ্যাঁ হ্যাঁ, বডি ইমেজ সংক্রান্ত চাপগুলো। ঠিক, সেখান থেকে বিরতি নিলে হয়তো মানসিক শান্তিটা বেশি আসছে। আবার বেশি বয়সীদের ক্ষেত্রে হয়তো অন্য কারণ, কাজের চাপ বা বাস্তব জীবনের বাইরে এই ডিজিটাল জগতের অতিরিক্ত চাপটা কমানো, সেটা বেশি কাজে দিচ্ছে। বুঝলাম। তার মানে ব্যাপারটা শুধু কম ব্যবহারের নয়, কি ধরনের ব্যবহার বা তার প্রভাব থেকে মুক্তি, সেটারও একটা দিক আছে। ইন্টারেস্টিং। আচ্ছা, ইউকের রয়্যাল সোসাইটি ফর পাবলিক হেলথ, মানে আরএসপিএইচ, তাদের ফাইন্ডিংস কি বলছে? হ্যাঁ, আরএসপিএইচ এর পর্যবেক্ষণগুলোও কিন্তু ওই একই দিকে ইঙ্গিত করছে। ওরা তো বেশ কয়েক বছর ধরেই তরুণদের ওপর সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে কাজ করছে। হ্যাঁ, ওদের রিপোর্টগুলো বেশ আলোচিত হয়। তো ওদের গবেষণায় বারবার এটাই উঠে এসেছে যে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার, সেটার সাথে কিন্তু উদ্বেগ, বিষণ্ণতা, ঘুমের সমস্যা। ঘুমের সমস্যা। হ্যাঁ, ঘুমের সমস্যা, আর বিশেষ করে আত্মমর্যাদার অভাব বা বডি ইমেজ নিয়ে নেগেটিভ ধারণা, এগুলোর একটা বেশ গভীর সম্পর্ক আছে। এই আত্মমর্যাদার অভাবের বিষয়টা খুব চিন্তার। একদম। ওরা এটাও দেখেছে যে প্ল্যাটফর্মগুলো বেশি ভিজুয়াল, মানে ছবির ওপর বেশি নির্ভরশীল, যেমন ধরুন ইনস্টাগ্রাম, সেগুলোর নেগেটিভ প্রভাব হয়তো তুলনামূলকভাবে একটু বেশি। ও আচ্ছা। তাই ওদের সাজেশনও হলো যে একটা নিয়ন্ত্রিত ব্যবহার বা মাঝে মাঝে ডিজিটাল ডিটক্স, এটা মানসিক চাপ কমাতে আর সার্বিক ওয়েলবিং বাড়াতে হেল্প করতে পারে। এই যে ঘুমের সমস্যা আর আত্মমর্যাদার অভাবের কথা বললেন, এই দুটো পয়েন্ট খুব জরুরি কিন্তু, কারণ এগুলো একদম সরাসরি আমাদের প্রতিদিনের জীবনকে এফেক্ট করে। আচ্ছা, এই যে বলছেন অতিরিক্ত ব্যবহার, এটার কি কোনো ধরাবাঁধার সংজ্ঞা আছে? বা ধরুন, কেউ যদি লম্বা ব্রেক না নিতে পারে, মানে 5 সপ্তাহ হয়তো সম্ভব না, যদি 1 সপ্তাহের জন্য দূরে থাকে, তাতেও কি কিছু লাভ হয়? দেখুন, অতিরিক্ত ব্যবহারের সংজ্ঞাটা হয়তো ব্যক্তিভেদে একটু আলাদা হবে, কিন্তু সাধারণভাবে বলতে গেলে, যখন সোশ্যাল মিডিয়ার ব্যবহার আপনার রোজকার কাজ, ঘুম
বা আপনার বাস্তব জীবনের সম্পর্কগুলোকে খারাপভাবে প্রভাবিত করতে শুরু করে, মানে নেগেটিভলি ইম্প্যাক্ট করে। হ্যাঁ, তখনই সেটাকে অতিরিক্ত বলা যায়। আর আপনার দ্বিতীয় প্রশ্নটার উত্তরে বলি, হ্যাঁ, ছোট ব্রেকেরও কিন্তু পজিটিভ প্রভাব দেখা গেছে। কিছু ছোট স্টাডিতে মানুষজন বলেছেন যে মাত্র ১ সপ্তাহ সোশ্যাল মিডিয়া, বিশেষ করে এই ছবি ভিডিও নির্ভর প্ল্যাটফর্মগুলো থেকে দূরে থাকার পরেই তাদের অ্যাংজাইটি কমেছে, মুডও বেটার হয়েছে। সত্যি? মাত্র ১ সপ্তাহেও? হ্যাঁ, হয়তো ৫ সপ্তাহের মতো অতটা গভীর পরিবর্তন আসবে না, কিন্তু একটা সাময়িক স্বস্তি বা মানসিক অবস্থার কিছুটা উন্নতি সেটাও পাওয়া সম্ভব। মানে যারা লম্বা ডিটক্স নিতে ভয় পাচ্ছেন বা পারছেন না, তাদের জন্য এটা একটা আশার কথা কিন্তু। বাহ! তার মানে শুরু করার জন্য ছোট স্টেপও যথেষ্ট কাজের হতে পারে। এটা জানাটা জরুরি ছিল। আচ্ছা, আমরা তো মূলত মানসিক স্বাস্থ্যের দিকটা নিয়েই বেশি কথা বলছি। এর বাইরে মানে দৈনন্দিন জীবনে ধরুন প্রোডাক্টিভিটি বা কাজের ক্ষেত্রে এই ডিটক্সের কি কোনো প্রভাব আছে? অবশ্যই আছে, এবং সেটাও বেশ পজিটিভ প্রভাব। ক্লিভল্যান্ড ক্লিনিকের এক্সপার্টরা যেমনটা বলছেন, ডিজিটাল ডিটক্স কিন্তু শুধু মনে শান্তি আনে তা নয়, এটা আপনার মনোযোগ আর প্রোডাক্টিভিটি বাড়াতেও খুব সাহায্য করে। মনোযোগ বাড়ায়? কিভাবে? ভেবে দেখুন, আমরা যখন সারাক্ষণ নোটিফিকেশনের শব্দ বা ভাইব্রেশনে অভ্যস্ত থাকি, আমাদের মনোযোগ তো বারবার অন্যদিকে চলে যায়, তাই না? হ্যাঁ, এটা তো হয়ই। একটা কাজে বসলে ১০ বার ফোন চেক করা হয়। ঠিক, এটাকে বলে অ্যাটেনশন স্প্যান কমে যাওয়া। তো সোশ্যাল মিডিয়া থেকে যখন আপনি একটু ব্রেক নিচ্ছেন, এই ঘন ঘন বিক্ষেপটা কমে যায়। ফলে আপনি কোনো একটা কাজে, সেটা অফিসের কাজ হোক বা পড়াশোনা, অনেক বেশিক্ষণ ধরে ফোকাস করতে পারেন, কনসেন্ট্রেট করতে পারেন। মানে ডিপ ওয়াক করার ক্ষমতাটা বাড়ে। একদম, ওই ক্ষমতাটা যেন ফিরে আসে। মনোযোগের ব্যাপারটা তো খুবই যুক্তিযুক্ত শোনালো। আর ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে আজকাল তো এটা খুব কমন সিনারিও, আমরা একসাথে বসে আছি কিন্তু প্রত্যেকে নিজের ফোনে ব্যস্ত। এই অভ্যাসটার ওপর ডিটক্সের প্রভাব কেমন? এটাও একটা খুব ইম্পর্ট্যান্ট দিক, যেটা ক্লিভল্যান্ড ক্লিনিকের পর্যবেক্ষণেও এসছে। ডিজিটাল ডিটক্স আসলে আমাদের রিয়েল লাইফের সম্পর্কগুলোর দিকে ফোকাস ফেরানোর একটা দারুণ সুযোগ করে দেয়। যখন আমরা ঘন্টার পর ঘন্টা স্ক্রল না করে সেই সময়টা আমাদের ফ্যামিলি, বন্ধু বা পার্টনারের সাথে সরাসরি কথা বলায়, তাদের কথা মন দিয়ে শোনায় বা একসাথে কিছু করায় লাগায়, তখন তো স্বাভাবিকভাবেই সম্পর্কগুলো আরও ভালো হয়, তাই না? হ্যাঁ, তা তো বটে। সামনাসামনি কথা বললে যে ইমোশনাল কানেকশনটা তৈরি হয়, সেটা তো ডিজিটাল মাধ্যমে অতটা হয় না। তাই ডিটক্স আসলে পরোক্ষভাবে আমাদের সামাজিক সম্পর্কগুলোকেও গভীর করতে সাহায্য করে। বুঝলাম। তাহলে উপকারিতার লিস্টটা তো বেশ লম্বা দাঁড়াচ্ছে। মানসিক শান্তি, ভালো ঘুম, সেলফ এস্টিম বুস্ট, মনোযোগ বৃদ্ধি, প্রোডাক্টিভিটি, আবার সম্পর্কও ভালো হচ্ছে। দারুণ। কিন্তু এত কিছু জেনেও বাস্তবে এটা করাটা কেন এত কঠিন মনে হয় বলুন তো? আমার নিজেরই মনে হয় ফোনটা হাতে না থাকলে বা নোটিফিকেশন না দেখলে কেমন যেন একটা অস্বস্তি হয়। ওই যে শব্দটা খুব চালু হয়েছে, ফিয়ার অফ মিসিং আউট বা ফোমো। হ্যাঁ, ফোমো। মনে হয় যেন কি সব ঘটে যাচ্ছে দুনিয়ায়, আমি শুধু জানি না। এই ভয়টা কাটানো কি এত সহজ? আপনি একদম ঠিক পয়েন্টটা ধরেছেন। এই ফোমো বা কিছু থেকে বাদ পড়ে যাওয়ার ভয়, এটাই কিন্তু ডিজিটাল ডিটক্সের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা। তাই না? হ্যাঁ, দেখুন, মানুষের স্বভাবের মধ্যেই তো একটা সামাজিক ব্যাপার আছে। আমরা জানতে চাই আমাদের চারপাশে কি হচ্ছে, আমাদের কমিউনিটিতে কি চলছে। সোশ্যাল মিডিয়া এই জানার আগ্রহটাকে আরও অনেক বাড়িয়ে দিয়েছে। কে কোথায় গেল, কে কি কিনল, কোন টপিক নিয়ে আলোচনা, সব কিছুর আপডেট পাওয়ার একটা নেশা তৈরি হয়ে যায়। একটা নেশার মতো। এই নেশা বা ভয়ে থেকে বের হওয়াটা সত্যিই কঠিন। আর তাছাড়া এখনকার দিনে অনেকের তো পেশার জন্য সোশ্যাল মিডিয়া দরকারি। ধরুন, সাংবাদিক, মার্কেটার, আর্টিস্ট, এরকম অনেকের পক্ষে তো পুরোপুরি ডিসকানেক্টেড হওয়াটা সম্ভবই না। ঠিক, সেটাও একটা বড় ফ্যাক্টর। তাহলে এই চ্যালেঞ্জগুলো সামলে ডিটক্সটাকে এফেক্টিভ করা যায় কিভাবে? বিশেষ করে যাদের কাজের জন্য ব্যবহার করতেই হয়, তাদের জন্য উপায়টা কি? শুধু মনের জোর থাকলেই হবে নাকি কোনো স্ট্র্যাটেজি ফলো করা দরকার? এখানে ওই সাস্টেইনেবল বা টেকসই একটা পদ্ধতির প্রশ্ন আসছে। মানে হঠাৎ করে একদিন রেগে গিয়ে সব অ্যাপ ডিলিট করে দিলাম, যেটাকে বলে কোল্ড টার্কি। হ্যাঁ, কোল্ড টার্কি। এই পদ্ধতিটা বেশিরভাগ মানুষের জন্য লং টার্মে কাজ করে না। কারণ এটা শুরুতে খুব র্যাডিক্যাল স্টেপ মনে হলেও কিছুদিন পর যখন ওই জোশটা কমে যায়, তখন আবার আগের অভ্যাসে ফিরে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। ঠিক। তাহলে উপায়? এর চেয়ে বরং
ধীরে ধীরে প্ল্যান করে অভ্যাসটা বদলানো অনেক বেশি কাজের। ধীরে ধীরে বদলানো, যেমন কিছু উদাহরণ দিলে হয়তো বুঝতে সুবিধা হবে। অবশ্যই। যেমন ধরুন, শুরু করতে পারেন দিনের কিছু নির্দিষ্ট সময়ের জন্য স্ক্রিন ব্যবহার বন্ধ রেখে। যেমন ঠিক করলেন যে রোজ রাতে শুতে যাওয়ার 1 ঘন্টা আগে আর সকালে ঘুম থেকে ওঠার প্রথম 1 ঘন্টা কোনো স্ক্রিন দেখবেন না, ফোন, ল্যাপটপ সব বন্ধ। আচ্ছা, এটা তো করা যেতেই পারে। অথবা দিনের মধ্যে একটা নির্দিষ্ট সময়, ধরুন 30-40 মিনিট, ফোন থেকে একদম দূরে থাকবেন। এটাকে কেউ কেউ ডিজিটাল ফাস্টিং বলেন। ডিজিটাল ফাস্টিং, ইন্টারেস্টিং টার্ম। আরেকটা উপায় হতে পারে যে অ্যাপগুলো আপনার খুব বেশি সময় নষ্ট করে কিন্তু খুব বেশি ভ্যালু অ্যাড করে না, সেগুলো ফোন থেকে ডিলিট করে দেওয়া বা অন্তত নোটিফিকেশনগুলো অফ রাখা, যাতে বারবার মনটা ওদিকে না যায়। নোটিফিকেশন বন্ধ রাখাটা খুব কাজের হতে পারে। তারপরে সোশ্যাল মিডিয়ায় দেখবেন, পার্সোনাল টাইমে নয়। অথবা পার্সোনাল আর প্রফেশনাল প্রোফাইল আলাদা রেখে ব্যবহারটাকে কন্ট্রোল করতে পারেন। মূল কথাটা হলো নিয়ন্ত্রণটা নিজের হাতে ফিরিয়ে আনা। নিয়ন্ত্রণ আর সচেতনতা, এই দুটোই তাহলে আসল কথা। দারুণ। তাহলে এই যে একটা ধারণা আছে না যে সোশ্যাল মিডিয়া ছাড়া মানেই জীবন থেকে একদম বিচ্ছিন্ন হয়ে যাওয়া বা অল্প একটু কমালে কোনো লাভই হয় না, এগুলো তাহলে ভুল ধারণা। একেবারেই তাই। এখানেই মিথ আর রিয়ালিটির তফাৎটা চলে আসে। একটা বড় মিথ হলো ডিটক্স মানে কমপ্লিট স্যাক্রিফাইস, আর এটা করা অসম্ভব কঠিন। হ্যাঁ, অনেকেই এটা ভাবে। অথবা আরেকটা মিথ হলো অল্প স্বল্প ব্যবহার কমালে কোনো লাভই হয় না। কিন্তু রিয়ালিটি হলো ডিটক্স মানে অসামাজিক হয়ে যাওয়া নয়, বরং ডিজিটাল দুনিয়ার সাথে একটা হেলদি রিলেশনশিপ তৈরি করা। হেলদি রিলেশনশিপ, এই কথাটা ভালো লাগলো। হ্যাঁ, আর যদি স্মার্টলি করা যায়, নিজের প্রয়োজন বুঝে প্ল্যান করে, যেমনটা আমরা আলোচনা করলাম, নির্দিষ্ট সময়ের জন্য ব্রেক নেওয়া, নোটিফিকেশন কন্ট্রোল করা, অপ্রয়োজনীয় অ্যাপ বাদ দেওয়া, তাহলে এটা কিন্তু মানসিক ব্যালেন্স ফেরাতে দারুণভাবে হেল্প করতে পারে। আর এটা সবার জন্যই, শুধু যারা খুব অ্যাডিক্টেড তাদের জন্য নয়। ছোট ছোট পরিবর্তনও কিন্তু লং রানে বড় ডিফারেন্স তৈরি করে। এই প্রসঙ্গে আমাদের কাছে রাজেশ নামের একজনের একটা কেস স্টাডি আছে না? ওটা বললে হয়তো ব্যাপারটা আরও সহজে বোঝা যাবে। হ্যাঁ, রাজেশের উদাহরণটা এখানে খুব ভালো ফিট করে। উনি শেয়ার করেছেন যে একটা সময় উনি সোশ্যাল মিডিয়াতে এতটাই ডুবে থাকতেন যে ওনার মনোযোগ সাংঘাতিকভাবে কমে গিয়েছিল। উনি যেটাকে বলছিলেন ব্রেন ফগ। ব্রেন ফগ মানে ঠিক কী রকম? মানে যখন স্পষ্টভাবে চিন্তা করতে বা কোনো কিছুতে মন দিতে খুব কষ্ট হয়, সবকিছু কেমন যেন ধোঁয়াটে লাগে। এর সাথে ওনার ঘুমের সমস্যা হচ্ছিল, আর প্রায়ই মন খারাপ থাকত, মেজাজও খিটখিটে হয়ে যেত। এটা তো অনেকেরই খুব চেনা সমস্যা মনে হচ্ছে। উনি কি করলেন এই অবস্থা থেকে বেরোতে? উনি একটা ডিসিশন নিলেন। ভাবলেন 1 সপ্তাহের জন্য একটা এক্সপেরিমেন্ট করবেন। উনি ফোন থেকে সব সোশ্যাল মিডিয়া অ্যাপ ডিলিট করে দিলেন আর ফোনের প্রায় সব নোটিফিকেশন অফ করে দিলেন। শুধু অ্যাপ ডিলিট আর নোটিফিকেশন অফ? না, শুধু এটাই নয়, ওই যে সময়টা বেঁচে গেল সেটা অন্যভাবে কাজে লাগানোর চেষ্টা করলেন। যেমন সকালে উঠে কিছুক্ষণ বাইরে, মানে প্রকৃতির মধ্যে হাঁটতে যেতেন, যেটা আগে করতেন না। আর দিনের বেলা বা রাতে বই পড়ার জন্য সময় রাখলেন। ওহ, তার মানে শুধু একটা খারাপ অভ্যাস বাদ দেওয়াই নয়, তার জায়গায় ভালো কিছু অভ্যাস যোগও করলেন। তো ফল কি হলো? 1 সপ্তাহে সত্যিই কি কিছু বদলালো? হ্যাঁ, ফলটা ওনার নিজের কাছেই বেশ সারপ্রাইজিং ছিল। উনি বলছেন মাত্র 1 সপ্তাহের মধ্যেই উনি নোটিস করলেন যে ওনার ফোকাস আগের থেকে অনেক বেড়ে গেছে। ওই ব্রেন ফগ ভাবটা একদম কেটে গেছে। বলেন কি? হ্যাঁ, ওনার অ্যাংজাইটি লেভেলও কমে এসেছে। আর সবচেয়ে বড় যে পরিবর্তনটা উনি ফিল করেছেন সেটা হলো ঘুমের ক্ষেত্রে। ওনার রাতের ঘুম অনেক ডিপ আর ভালো হতে শুরু করেছে। দারুণ তো। আর এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমরা যে স্ট্যানফোর্ড বা RSPH এর গবেষণার কথা বলছিলাম, যেখানে অ্যাংজাইটি কমা, মুড ভালো হওয়া বা ঘুমের উন্নতির কথা বলা হয়েছে, রাজেশের অভিজ্ঞতা কিন্তু সেই রিসার্চ ফাইন্ডিংগুলোরই একটা বাস্তব উদাহরণ। এটা দেখায় যে ইচ্ছে থাকলে আর ঠিকমতো প্ল্যান করলে পরিবর্তন আনা সম্ভব, এমনকি অল্প সময়ের চেষ্টাতেও। অসাধারণ। এই উদাহরণটা সত্যিই খুব ইন্সপায়ারিং। তাহলে যদি আমরা পুরো আলোচনাটাকে একটু গুছিয়ে ফেলি, সোশ্যাল মিডিয়ার ডিটক্স বা এর নিয়ন্ত্রিত ব্যবহারের মূল উপকারিতাগুলো কি দাঁড়াচ্ছে? মানে একদম নির্যাসটা যদি বলি। আচ্ছা, মূল উপকারিতাগুলোকে কয়েকটা পয়েন্টে বলা যায়। ফার্স্ট আর হয়তো সবচেয়ে জরুরি হলো মেন্টাল হেলথের উন্নতি।
মানে রিসার্চ আর রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দুটোই বলছে এটা অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলো কমাতে হেল্প করে। হুম। সেকেন্ড, ওভারঅল মুড ভালো থাকে আর বিশেষ করে ঘুমের কোয়ালিটি ইমপ্রুভ করে, যেটা ফিজিক্যাল আর মেন্টাল হেলথ দুটোর জন্যই খুব দরকারি। ঠিক। আমাদের কাজে বা পড়াশোনার মানে প্রোডাক্টিভিটি বাড়ে। হ্যাঁ। আর ফোর্থ, এটা আমাদের অফলাইন বা বাস্তব জগতের যে সম্পর্কগুলো, ফ্যামিলি, বন্ধু, কলিগ, তাদের দিকে আরও বেশি মনোযোগ দেওয়ার, সেই সম্পর্কগুলোকে আরও স্ট্রং করার একটা সুযোগ তৈরি করে দেয়। উপকারিতাগুলো খুবই ক্লিয়ার, কিন্তু আবার ওই চ্যালেঞ্জের কথায় আসি। এই বেনিফিটগুলো যদি আমরা লং টার্মে পেতে চাই, তাহলে তো এই ডিটক্স বা কন্ট্রোল ব্যবহারের অভ্যাসটাকে ধরে রাখতে হবে। মানে একবার এক সপ্তাহ করে ছেড়ে দিলে তো লাভ নেই। এই টেকসই বা সাস্টেনেবল করার ব্যাপারটা কতটা জরুরি? এটা সম্ভবত সবচেয়ে জরুরি বিষয়। মানে লং টার্ম হ্যাবিট তৈরির গুরুত্বটাই এখানে। যেমনটা একটু আগেও বলছিলাম, ওই কোল্ড টার্কি অ্যাপ্রোচ, হঠাৎ করে সব বন্ধ করে দেওয়া, এটা অনেক সময়ই টেকে না। হুম। তার চেয়ে বরং ধীরে ধীরে নিজের লাইফস্টাইলের সাথে মানিয়ে পরিবর্তন আনাটা জরুরি। হয়তো শুরু করলেন সপ্তাহে একদিন পুরোপুরি সোশ্যাল মিডিয়া ছাড়া কাটানোর চেষ্টা করে, অথবা রোজ নির্দিষ্ট কয়েক ঘন্টা ফোন থেকে দূরে থেকে। ছোট ছোট স্টেপ। হ্যাঁ, কোন অ্যাপগুলো আপনার বেশি সময় খাচ্ছে কিন্তু কোনো কাজে আসছে না, সেগুলো আইডেন্টিফাই করে ব্যবহার কমানো বা ডিলিট করা। আসল কথা হলো, নতুন এই হেলদি অভ্যাসগুলোকে আপনার ডেইলি রুটিনের একটা স্বাভাবিক অংশ করে তোলা, যাতে এটা কোনো বার্ডেন বা পানিশমেন্ট মনে না হয়, বরং একটা রিলিভিং চেঞ্জ মনে হয়। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, ওয়ান টাইম ফিক্স নয়। তাহলে আমাদের আজকের এই আলোচনা থেকে মূল যে বিষয়টা আমরা পেলাম তা হলো বিভিন্ন গবেষণা আর কিছু বাস্তব অভিজ্ঞতা কিন্তু বেশ স্ট্রংলি বলছে যে পরিমিতভাবে, সচেতনভাবে আর প্ল্যান করে যদি সোশ্যাল মিডিয়া থেকে একটু ব্রেক নেওয়া যায় বা ব্যবহারটা নিয়ন্ত্রণ করা যায়, তাহলে আমাদের মানসিক স্বাস্থ্য, মনোযোগ, প্রোডাক্টিভিটি, এমনকি ব্যক্তিগত সম্পর্কের মানও কিন্তু বাড়তে পারে। ঠিক। তবে এই পথে হাঁটাটা সবসময় ইজি না। ফোমো বা সোশ্যাল প্রেশারের মতো রিয়েল চ্যালেঞ্জ আছে। তাই হুট করে ঝাঁপিয়ে না পড়ে একটা টেকসই, নিজের জন্য যেটা কাজ করে সেরকম একটা প্ল্যান্ড অ্যাপ্রোচ নেওয়াটাই মনে হয় সাকসেসের চাবিকাঠি। একদম ঠিক বলেছেন। আর এখানেই হয়তো আমরা আজকের আলোচনাটা শেষ করতে পারি। তবে শেষ করার আগে একটা ভাবনা বা প্রশ্ন রেখে যেতে চাই সবার জন্য। অবশ্যই। সোশ্যাল মিডিয়া তো নিঃসন্দেহে আমাদের কানেক্টেড রেখেছে, ইনফরমেশন পেতে সাহায্য করেছে, একটা রেভলিউশন এনেছে। কিন্তু প্রশ্নটা হলো, এই যে ডিজিটাল কানেকশন, এটা কি আমাদের রিয়েল লাইফের গভীর মিনিংফুল মানসিক সম্পর্কের কোনো অল্টারনেটিভ হতে পারে? লং টার্মে আমাদের এই ডিজিটাল অভ্যাসগুলো আমাদের সার্বিক সুস্থতা, আমাদের একাকিত্ব বা কানেক্টেড ফিল করার অনুভূতি আর আমাদের সামাজিক মেলামেশাকে ঠিক কোন দিকে নিয়ে যাচ্ছে? এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার নিজের মতো করে ভাবা খুব দরকার। ডিজিটাল জগতে ঘোরার পাশাপাশি বাস্তব জগতের শিকড়টাকেও আমরা যথেষ্ট যত্ন করছি তো?